আজকে আমরা অ্যাকাউন্টেন্সি ক্লাসের নতুন যে একটা চ্যাপ্টার শুরু করছি, তার নাম হলো অংশীদারি কারবারের পুনর্গঠন বা রিকনস্ট্রাকশন অফ পার্টনারশিপ। এই চ্যাপ্টারটা অনেকগুলো পার্টে ভাগ করা আছে। ফার্স্ট পার্ট চেঞ্জেস ইন প্রফিট শেয়ারিং রেশিও বা মুনাফা বন্টনের অনুপাত, মুনাফা বন্টন অনুপাতের পরিবর্তন। দ্বিতীয় ভাগে থাকবে অ্যাডমিশন অফ পার্টনার। তারপরের ভাগে থাকবে অংশীদারের অবসর গ্রহণ বা রিটায়ারমেন্ট অফ পার্টনার। তারপরের পার্টে থাকবে অংশীদারের মৃত্যু বা ডেথ অফ পার্টনার, এইগুলো। তা আজকে আমরা শুরু করছি চেঞ্জেস ইন প্রফিট শেয়ারিং রেশিও বা মুনাফা বন্টনের অনুপাতের পরিবর্তন, এই বিষয়টা দিয়ে। আমরা আগের চ্যাপ্টারে দেখেছিলাম যে একটা অংশীদারি কারবারে যে অংশীদাররা থাকে, সে অংশীদাররা কারবারের যে প্রফিট আছে সেই প্রফিটটাকে নিজেদের এগ্রিড যে প্রফিট শেয়ারিং রেশিও আছে সেই রেশিওতে ভাগ করে নিচ্ছে। তো আজকে আমরা দেখব সেই মুনাফা বন্টন বা প্রফিট শেয়ারিং রেশিও যদি চেঞ্জ হয়, কিভাবে চেঞ্জ হতে পারে বা কেন চেঞ্জ হতে পারে, সেইগুলো নিয়ে আজকে আমাদের আলোচ্য বিষয়। প্রথমে আমরা আলোচনা করব পার্টনারশিপ এগ্রিমেন্ট অ্যান্ড নেচার অফ পার্টনারশিপ এগ্রিমেন্ট, মানে অংশীদারি চুক্তিপত্র কী, এবং খুব সংক্ষেপেই আলোচনা করব যতটুকু আমাদের এই চ্যাপ্টারের জন্য আলোচ্য বিষয় হতে পারে, শুধু সেটুকুই আমরা এখানে আলোচনা করছি। দেখো, অংশীদারি চুক্তিপত্র হচ্ছে একটা অংশীদারি কারবারের মূল ভিত্তিপ্রস্তর। একটা অংশীদারি কারবার যখন শুরু হয়, সেই অংশীদাররা কীভাবে তাদের কাজগুলোকে বন্টন করবে, কে কী কাজ করবে, কে কত টাকা মূলধন আনবে, সেই মূলধনের অনুপাত, মূলধনের উপরে তারা কত পার্সেন্ট হারে ইন্টারেস্ট নেবে কি নেবে না, তারা কে কী পরিমাণে ড্রয়িংস করবে কি করবে না, বা ড্রয়িংস করলেও তার উপরে কত পার্সেন্ট তারা ইন্টারেস্ট চার্জ করবে বা ইন্টারেস্ট কোম্পানিকে দেবে, সেইগুলো হচ্ছে অংশীদারি কারবারের একটা যে চুক্তিপত্র থাকে সেই চুক্তিপত্রের মূল বিষয়। এখন অংশীদারি চুক্তিতে যেসব বিষয়ে বিধান থাকে সেগুলো সমস্ত অংশীদাররাই সমানভাবে মেনে চলতে বাধ্য। আবার কখনো কখনো এই অংশীদারি চুক্তিপত্রের পরিবর্তন হতে পারে। আবার সেই পরিবর্তন যখন হবে তখন সকল অংশীদারকে কিন্তু একত্র হয়ে তাদের একটা সম্মতি প্রদান করতে হবে, তবেই সেই অংশীদারি কারবারের যে চুক্তিপত্রটা সেই চুক্তিপত্র পরিবর্তন হতে পারে। এক্ষেত্রে একটা জিনিস বলার, এক্ষেত্রে অংশীদারিতে যদি অংশীদারি চুক্তিপত্রে যদি এরকম কোনো পরিবর্তন করতে হয়, তাহলে পুরনো যে চুক্তিপত্র আছে সেটা কিন্তু বাতিল করতে হবে, এবং তার পরিবর্তে আবার সমস্ত অংশীদার মিলে নতুন যে আলাপ আলোচনার মাধ্যমে নতুন যে পয়েন্টসগুলো উঠে আসবে, যদি কিছু চেঞ্জেস হয় সেই চেঞ্জেসগুলোকে নিয়ে তারা আবার নতুনভাবে তাদের চুক্তিপত্রকে তৈরি করবে। বোঝা গেল? ক্লিয়ার? তাহলে কি বললাম না, অংশীদারি কারবারের এই মূল ভিত্তি হচ্ছে অংশীদারি চুক্তিপত্র, এবং এই চুক্তিপত্রেই ঠিক থাকে যে অংশীদারি কারবারের অংশীদাররা কীভাবে সেই কোম্পানিটাকে বা কীভাবে সেই ফার্মটাকে তারা চালাবে, কে কত টাকা মূলধন দেবে, বা পরবর্তী সময় যদি মূলধন দরকার হয় তাহলে কে কী অনুপাতে আনবে, তারা সমান অনুপাতে আনবে নাকি নির্দিষ্ট একটা ভাগের অনুপাতে আনবে, তাদের প্রফিট শেয়ারিং রেশিও কী হবে, বা তারা ইন্টারেস্ট কত পাবে না পাবে, এইগুলো হচ্ছে সেই অংশীদারি কারবারের মূল বিষয়, চুক্তিপত্রের মূল বিষয়। এবং যদি কখনো এই অংশীদাররা মনে করে যে তাদের মধ্যে যে আইনের বিধানগুলো আছে, যে তাদের মধ্যে যে নিয়মাবলীগুলো আছে, বা যে শর্তাবলী টার্মস কন্ডিশনসগুলো আছে সেগুলিকে তারা চেঞ্জ করতে পারে, তাহলে সেক্ষেত্রে তারা কি করবে, সেক্ষেত্রে তারা অটোমেটিক্যালি নিজেদের মধ্যে আলাপ আলোচনা করবে এবং পুরনো যে চুক্তিপত্র আছে সেই চুক্তিপত্রটাকে বাতিল করে নতুন চুক্তিপত্র তারা গঠন করবে। ক্লিয়ার? এবার নেক্সট পার্টে চলে আসি। এখন আমরা দেখব যে হোয়াট ইজ রিকনস্ট্রাকশন অফ পার্টনারশিপ বা অংশীদারি কারবারের পুনর্গঠন বলতে কী বোঝানো হয়েছে। আমরা আগে আলোচনা করলাম যে অংশীদারি কারবারের চুক্তিপত্রে পরিবর্তন হয় কখন, যখন সকল অংশীদারগণ সম্মত হয় যে কোনো একটা বিষয় বা কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনের ব্যাপারে তারা চেঞ্জ করবে, তখন তারা অংশীদারি কারবারের
পুরনো চুক্তিপত্রটাকে বাতিল করে নতুন চুক্তিপত্র তারা গঠন করতে পারে। যেই তারা নতুন চুক্তিপত্র গঠন করলো তখনই কিন্তু পার্টনারশিপ ফার্মটারও একটা রিকনস্ট্রাকশন হয়ে গেল। কীরকম না, কেন এটা বলা হচ্ছে না, ধরা যাক যে আগে কোনো পার্টনারশিপ ফার্মে, সেই পার্টনারশিপ ফার্মে যা পার্টনার্সরা ছিল তাদের প্রফিট শেয়ারিং রেশিও ছিল সাপোজ 2:1। এখন তারা আলাপ আলোচনা করলো, করে তারা ঠিক করলো যে না, এখন আর সেই 2:1 রেশিওতে রাখা যাবে না, এখন তারা 1:1 রেশিওতে পার্টনারশিপ ফার্মের সেই প্রফিট শেয়ারিং রেশিওটাকে ভাগ করে নেবে। যেই 1:1 ফর্মে নিয়ে চলে এলো তখনই কিন্তু কারবারের আদার্স টার্মস কন্ডিশনসগুলো সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে যাবে। স্বাভাবিকভাবেই যে আগে অতিরিক্ত প্রফিট পেত, সে তখন যে পরিমাণ মূলধন বিনিয়োগ করতো, এখন তার প্রফিটটা কমে যাচ্ছে, সে কোম্পানিকে কিছুটা প্রফিট ছেড়ে দিচ্ছে, তাই তার দায় দায়িত্বটাও কিছুটা কমে যেতে পারে। ঠিক আছে, তাহলে এখন এই পার্টনারশিপ বিজনেসের রিকনস্ট্রাকশন, তাহলে কী হলো ব্যাপারটা বোঝা গেল। তাহলে যখন কোনো অংশীদারি কারবারের পুরনো অংশীদারি চুক্তিপত্রটা বাতিল করে নতুন অংশীদারি চুক্তিপত্র গঠন করা হয়, সেসব ক্ষেত্রে অংশীদারি কারবারের রিকনস্ট্রাকশন ঘটে বা তাদের মধ্যে কিছু পুনর্গঠন হয়। এই পুনর্গঠনের ফলে অনেক সময় দেখা যায় কি অংশীদারিত্ব চেঞ্জ হতে পারে, যে অংশীদাররা আছে সেই কোনো অংশীদার বেরিয়ে যেতে পারে, কোনো অংশীদার নতুন করে আসতে পারে। এগুলো আমরা এরপরে আলোচনা করছি, যে এরপরে আলোচনা করব আমরা কেন একটা অংশীদারি কারবার নতুন করে পুনর্গঠন হয়, বা ওয়াই দ্য পার্টনারশিপ বিজনেস রিকনস্ট্রাক্টেড। তাহলে এখন আমরা দেখছি কি ওয়াই দ্য পার্টনারশিপ বিজনেস রিকনস্ট্রাক্টেড, বা কেন একটা পার্টনারশিপ বিজনেস রিকনস্ট্রাক্টেড হয়। যেসব পরিস্থিতিতে এই অংশীদারি কারবারের পুনর্গঠন হয়ে থাকে সেগুলো হলো কি, 1, মুনাফা বন্টনের অনুপাতে পরিবর্তন, 2, নতুন অংশীদার আগমন বা অ্যাডমিশন অফ নিউ পার্টনার, 3, অংশীদারের অবসর গ্রহণ বা রিটায়ারমেন্ট অফ পার্টনার, 4, অংশীদারের মৃত্যু সাধন বা ডেথ অফ পার্টনার, 5, ইনসলভেন্সি অফ পার্টনার বা কোনো অংশীদার যখন দেউলিয়া হয়ে যায়, ইনসেনিটি অফ পার্টনার বা অংশীদারের মস্তিষ্ক বিকৃতি সাধন, দুজন পার্টনারের মধ্যে একজন পার্টনারের মাথাটা একটু বিগড়ে গেল, সে তো আর অংশীদারের কোনো কারবারে অংশগ্রহণ করতে পারবে না, সেক্ষেত্রে আমার অংশীদারি কারবারটা পুনর্গঠন হতে পারে, এক্সপালশন অফ পার্টনার বা অংশীদারের বহিষ্কার সাধন, ডিসলিউশন অফ পার্টনারশিপ বা পুরো অংশীদারি কারবারটাই বিলোপ সাধন হয়ে গেল। তাহলে কি কি হচ্ছে, প্রথমে মুনাফা বন্টনে অনুপাতে পরিবর্তন, তারা যখন নিজেদের মধ্যে প্রফিট শেয়ারিং রেশিওটা চেঞ্জ করছে তখন পার্টনারশিপ বিজনেসটা রিকনস্ট্রাক্টেড হচ্ছে। যখন নতুন কোনো পার্টনার ঢুকছে সেক্ষেত্রেও পার্টনারশিপ বিজনেস রিকনস্ট্রাক্ট হচ্ছে। কেন না, আগে যে পার্টনাররা ছিল তারা তাদের মধ্যে যে টার্মস কন্ডিশনে বিজনেসটা চালাতো, এখন নতুন পার্টনার আসছে, সেই টার্মস কন্ডিশন থাকবে না, সেই প্রফিট শেয়ারিং রেশিও থাকবে না, চেঞ্জ হবে কিছু। নেক্সট আসছে রিটায়ারমেন্ট অফ পার্টনার, যে পার্টনাররা ছিলেন তাদের মধ্যে একজন বেরিয়ে যাচ্ছে কোম্পানি থেকে, তাহলে ফার্স্ট অফ অল কোথায় এফেক্ট করবে, প্রফিট শেয়ারিং রেশিওতে। ধরা যাক আগে ছিল সেটা 3:2:1, এখন সেটা হয়ে যাবে 1:1, তাহলে সেক্ষেত্রে মূলধনের অনুপাতেরও পরিবর্তন হবে, বোঝা গেল। নেক্সট অংশীদারের মৃত্যু সাধন, রিটায়ারমেন্ট অফ পার্টনার এবং ডেথ অফ পার্টনার বা মৃত্যু সাধন দুটো একইভাবে চলে। রিটায়ারমেন্ট হচ্ছে অবসর নিয়ে নিচ্ছে, মৃত্যু সাধন হচ্ছে কোনো পার্টনারের মৃত্যু হচ্ছে, সে মৃত্যু হলে সেখানে টার্মস কন্ডিশন চেঞ্জ হয়ে যাচ্ছে। কোনো পার্টনার যদি নিজেকে দেউলিয়া ঘোষণা করে সেক্ষেত্রে সে বেরিয়ে গেল পার্টনারশিপ ফার্ম থেকে, বাকি যারা থাকছে তাদের উপরে সেই পার্টনারশিপ ফার্মের কতটা দায় বর্তাবে। নেক্সট কোনো পার্টনারের যদি মস্তিষ্ক বিকৃতি ঘটে তাহলে সেক্ষেত্রে পার্টনারশিপ ফার্মের যে চুক্তি কী হবে। তো এই সমস্ত বিষয়গুলো আলোচনা করেই হচ্ছে অংশীদারি কারবারের পুনর্গঠন করা। এবারে চলে আসবো চেঞ্জেস ইন প্রফিট শেয়ারিং রেশিও বা মুনাফা বন্টনের অনুপাত, যেটা আজকে আমাদের ক্লাসের প্রধান আলোচ্য বিষয়। এই মুনাফা বন্টনের অনুপাত বলতে আমরা
আগে আমরা দেখে নিয়েছিলাম যে কোনো অংশীদারি কারবারে প্রতি বছর বা একটা নির্দিষ্ট হিসাবকালে এর অর্জিত মুনাফা যখন সব অংশীদারগণের মধ্যে যে পূর্ব নির্দিষ্ট বা চুক্তিবদ্ধ অনুপাতে ভাগ করে দেওয়া হয় তাকে ওই অংশীদারি কারবারের মুনাফা বন্টনের বা লাভ ক্ষতি বন্টনের অনুপাত বলা হয়। আবার কোনো হিসাবকালে কারবারের যদি মুনাফা অর্জনের পরিবর্তে লোকসান বা ক্ষতি হয় তাহলে এই একই অনুপাতে সেই লোকসান বা ক্ষতিটাকে বন্টন করা হবে। এটা আমরা আগের চ্যাপ্টারে দেখে এসেছি। এখন অংশীদারি কারবারের ধরা যাক 3জন পার্টনার ছিল এ, বি অ্যান্ড সি, তাদের মধ্যে মুনাফা বন্টনের অনুপাত ছিল 3:2:1। এখন তারা চিন্তা করলো কি যে না, এখন আর 3:1:1 হিসেবে তারা রাখবে না, তারা সেটাকে 1:1:1 হিসাবে তারা রাখবে। বেশ, তাহলে সেক্ষেত্রে তারা কি করবে? সেক্ষেত্রে যে এই যে অনুপাতের তারা যে মুনাফা বন্টনের অনুপাতের যে পরিবর্তনটা করবে সেটা কেন করবে, এবার এটা নিয়ে আলোচনা করি। ধরা যাক কোনো অংশীদারি কারবারে যে মুনাফা বন্টনের অনুপাত থাকে, অর্থাৎ অংশীদারগণ যে অনুপাতে লাভ বা লোকসান বন্টন করে নেয় তা সাধারণভাবে স্থির থাকে। এখন কিছু চলমান প্রতিষ্ঠানের ক্ষেত্রে বা কিছু কোম্পানির ক্ষেত্রে এই অনুপাত যে চিরকাল স্থির থাকবে সেটা বলা যায় না। এখন অংশীদারি কারবারে কোনো না কোনোভাবে মূলধনের কাঠামোর পরিবর্তন হয়, দায়িত্বের পরিবর্তন হয়, কাজের ধরনের পরিবর্তন হয়, তখন অংশীদারগণ একত্র হয়ে সম্মত হয়ে এই মুনাফা বন্টনের অনুপাতে কিছু পরিবর্তন করে থাকে। এইভাবে সর্বসম্মতভাবে অংশীদারি কারবারের পুনর্গঠন হলে অংশীদারগণের মুনাফা বন্টনের পরিবর্তন সাধন হয়, তবে তখন নতুন মুনাফা বন্টনের অনুপাত সৃষ্টি করা হয় বা স্থির করা হয় এবং সেটা স্থির করে নতুনভাবে তারা নিজেদের মধ্যে চুক্তিবদ্ধ হয়। এখন কোন কোন পরিস্থিতিতে এই যে মুনাফা বন্টনের অনুপাত পরিবর্তন হচ্ছে সেটা নির্ভর করছে কিসের উপরে? যে পার্টনাররা ছিল তাদের ফার্স্ট অফ অল ফিনান্সিয়াল স্টেবিলিটি। ধরা যাক আগে একটা লোকের 1 লাখ টাকা ইনভেস্ট করেছিল, একজন 50,000 টাকা ইনভেস্ট করেছিল। সময় পাল্টে গেল, যার 50,000 টাকা ইনভেস্ট করার ক্ষমতা ছিল সে 1 লাখ টাকা ইনভেস্ট করলো, যার 1 লাখ টাকা ইনভেস্ট করার ক্ষমতা ছিল সে 50,000 টাকা ইনভেস্ট করলো। তাহলে এই যে চেঞ্জ হলো, এই মূলধন বিনিয়োগের অনুপাত যে চেঞ্জ হচ্ছে, এই অনুপাত চেঞ্জ হওয়ার সাথে সাথে তারা কি করছে? তারা নিজেদের মধ্যে প্রফিটের রেশিওটাও তারা চেঞ্জ করে নিচ্ছে। তাহলে এই মুনাফা বন্টনের অনুপাতের পরিবর্তনের ক্ষেত্রে যেসব বিষয়গুলো আমাদের বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে বা ফ্যাক্টরস রিলেটিং টু চেঞ্জ ইন প্রফিট শেয়ারিং রেশিও, সেটা হচ্ছে ওল্ড প্রফিট শেয়ারিং রেশিও বা পুরনো মুনাফা বন্টনের অনুপাত, যে অনুপাতে আগে অংশীদাররা নিজেদের মধ্যে মুনাফা বা লোকসান বন্টন করে নিত। নিউ প্রফিট শেয়ারিং রেশিও বা নতুন মুনাফা বন্টনের অনুপাত, যে অনুপাতে ভবিষ্যৎ অংশীদারগণ তাদের মুনাফা বা লোকসান বন্টন করে নেবে। নেক্সট, ত্যাগের অনুপাত বা স্যাক্রিফাইসিং রেশিও, যে অনুপাতে অংশীদারগণ সকলে বা কয়েকজন মিলে তাদের অংশ ত্যাগ করবে, ফলে ভবিষ্যতে তাদের লভ্যাংশ বন্টনের অংশ কমে যায়, যেটা আমরা একটু পরে আলোচনা করব। এবং এর সাথে আলোচনা করব আমরা গেনিং রেশিও বা প্রাপ্তির অনুপাত, যে অনুপাতে অংশীদারগণের সকলে বা কয়েকজন মিলে মুনাফার বাড়তি অংশ ভোগ করে। এইগুলো কেন হচ্ছে? আবার যদি আগের কথায় ফিরে আসি, ধরা যাক আগে অনুপাত ছিল 2:1, এখন অনুপাত হয়ে গেল কত? 1:1। তার মানে আগে যে 50%, যে আগে যে 2/3 শেয়ারের মালিক ছিল, প্রফিট পেত, আর একজন 1/3 পেত, এখন 2/3 হয়ে যাচ্ছে কত? 1/2। যার 1/3 ছিল তারও হয়ে যাচ্ছে 1/2। এক্ষেত্রে দ্বিতীয় পক্ষ গেন করছে, প্রথম পক্ষ লস করছে। ঠিক আছে, এইগুলো আমরা পরবর্তী সময় বা আলোচনা করব একটা অঙ্কের মাধ্যমে, সেখানে তোমরা আরও ভালো করে দেখতে পাবে স্যাক্রিফাইসিং রেশিওটা কী এবং গেনিং রেশিওটা কী। এখন আমরা আলোচনা করব স্যাক্রিফাইসিং রেশিও বা হোয়াট ইজ স্যাক্রিফাইসিং রেশিও বা ত্যাগের অনুপাত কাকে বলছে। যে কোনো অংশীদারি কারবারের পুনর্গঠনে, অর্থাৎ নতুন কোনো ব্যক্তি যখন অংশীদার হিসেবে যোগদান করলে বা পুরনো মুনাফা বন্টনের অনুপাত পরিবর্তন হলে ভবিষ্যতে অংশীদারি কারবারের পুরনো অংশীদারগণ সকলে মিলে বা কয়েকজন তাদের মুনাফার অংশ যে নির্দিষ্ট অনুপাতে ত্যাগ করে তাকে পুরনো অংশীদারগণের ত্যাগের অনুপাত বলা হয়। কি বলছে? ধরা যাক আগে
দুজন অংশীদার ছিল এ আর বি, তারা নিজেদের মধ্যে 2:1 ভাগ করে নিত। এখন নতুন পার্টনার সি চলে এলো, যেই সি চলে এলো তখন তাদের রেশিও হয়ে গেল 1:1:1। তাহলে দুজনেই কিন্তু কিছু কিছু করে প্রফিটের পার্সেন্টেজ তারা ছেড়ে দিচ্ছে, বোঝা গেল? কারণ আগে একজনের ছিল 2/3, একজনের ছিল 1/3, এখন হয়ে গেল কি একজনের 1/3 আর একজনের 1/3 আর একজনের 1/3, তাহলে একজন প্রফিটের অংশ ছেড়ে দিচ্ছে। বেশ, তাহলে এইটা যে ছাড়ছে সেটা কি বলছে কি স্যাক্রিফাইসিং রেশিও। তাহলে বাস্তবে কি দেখতে পাই না, পুরনো এক বা একাধিক অংশীদার কিছু না কিছু মুনাফার অংশ ত্যাগ করে বলেই যে নতুন অংশীদার কারবারে প্রবেশ করছে তখন সেই যে মুনাফার মধ্যে কিছু অংশ পেয়ে থাকছে, কারণ মুনাফা স্থির। ঠিক আছে, আগে যদি 100 ভাগ মুনাফা দুজন ভাগ করে নিত 50-50, এখন 100 ভাগ মুনাফা তিনজন ভাগ করছে 1/3 করে। তার মানে এক পক্ষ স্যাক্রিফাইস করছে আর এক পক্ষ সেটাকে নিচ্ছে। ঠিক আছে, ধরা যাক তিনজন অংশীদার আছে এ বি সি, তাদের মধ্যে রেশিও ছিল ধরো 3:2:1। বেশ, এখন নতুন পার্টনার ঢুকছে ডি, রেশিও হয়ে যাচ্ছে 1:1:1:1। সেক্ষেত্রে এক পক্ষ স্যাক্রিফাইস করছে আর এক পক্ষ সেই প্রফিটের পোর্শনটা নিয়ে নিচ্ছে। আমরা এরপরে দু রকম এক্সাম্পল দিয়ে আমরা অঙ্কটাকে বা জিনিসটাকে আরও ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করব। প্রথম এক্সাম্পলে আসি, কি বলছে, দ্য প্রফিট শেয়ারিং রেশিও অফ এ বি অ্যান্ড সি ওয়াজ 3:2:1. They decided to change their profit sharing ratio in 4:4:1, determining the sacrificing ratio. মানে এ বি সি পার্টনার্স তারা নিজেদের মধ্যে 3:2:1 আগে তারা প্রফিট ভাগ করে নিত। এখন তারা ঠিক করছে যে তারা তাদের মধ্যে প্রফিটটা পার্সেন্টেজ রাখবে, তাদের রেশিও ভাগ করে নেবে 4:4:1। তাহলে তাদের মধ্যে স্যাক্রিফাইসিং রেশিওটা এখন বার করতে হবে। দেখো কী করছি, আমরা যখনই স্যাক্রিফাইসিং রেশিও বা গেনিং রেশিও পরবর্তীকালে আমরা বার করতে যাব, আমরা পুরনো রেশিও থেকে নতুন রেশিওটা আমরা বাদ দেব। আগে কি রেশিও ছিল আর এখন কি রেশিও আছে। যখন স্যাক্রিফাইস করবে মাথায় রাখবে, তখন ওল্ড রেশিও মাইনাস নিউ রেশিও করলে ফিগারটা পজিটিভ আসবে, আর যখন গেইন করবে তখন ওল্ড রেশিও বা মাইনাস নিউ রেশিও করলে ফিগারটা নেগেটিভ আসবে। কেন হচ্ছে আমি বলছি। দেখো ওল্ড রেশিও ছিল এর 3/6, বি এর 2/6, সি এর 1/6। নিউ রেশিও হলো এর 4/9, বি এর 4/9, সি এর 1/9। এই 3/6, 2/6, 1/6 কী করে আসছে এটা আশা করি বুঝতে পেরেছো, কারণ 3:2:1 মানে মোট ছিল 6 ভাগ। তাহলে এর 3/6, বি এর 2/6, সি এর 1/6। আর নতুন রেশিও ছিল 4:1 মানে 9 ভাগ। তাহলে এর ছিল 4/9, বি এর 4/9, সি এর হচ্ছে 1/9। এটুকু বোঝা গেল? বেশ, তাহলে এইবারে স্যাক্রিফাইসিং রেশিও কী করছি, দেখো এর ওল্ড রেশিও মাইনাস নিউ রেশিও মানে 3/6 মাইনাস 4/9, বি এর 2/6 মাইনাস 4/9, সি এর 1/6 মাইনাস 1/9। এবারে ক্যালকুলেট করছি। দেখো যেটা বলছিলাম, স্যাক্রিফাইসিং রেশিও বার করার সময় খেয়াল রাখতে হবে তাদেরই স্যাক্রিফাইসিং রেশিও হবে যাদের ওল্ড রেশিও এবং নিউ রেশিও ডিফারেন্সটা পজিটিভ বেরোবে। মানে ওল্ড রেশিও বেশি, নিউ রেশিও কম, বড় থেকে ছোট বিয়োগ করছি, ফিগার আসবে পজিটিভ। তাহলে এর ক্ষেত্রে দেখো 3/6 মাইনাস 4/9 ফিগার এসছে পজিটিভ 1/18, বি এর ক্ষেত্রে এসছে নেগেটিভ ফিগার মাইনাস 2/18, সি এর ক্ষেত্রেও এসছে পজিটিভ ফিগার 1/18। তাহলে একমাত্র এ এবং সি এই দুজন স্যাক্রিফাইস করছে তাদের রেশিও কী অনুপাতে, 1/18:1/18 বা 1:1 রেশিওতে। ক্লিয়ার? ওল্ড রেশিও যখন নিউ রেশিওর থেকে বড় হবে তখনই তারা স্যাক্রিফাইস করবে, ওল্ড রেশিও যখন নিউ রেশিওর থেকে ছোট হবে তখন তারা গেইন করবে, যেটা আমরা পরে আসছি। বোঝা গেল স্যাক্রিফাইসিং রেশিওটা? বেশ, এবারে সেকেন্ড এক্সাম্পল। আগের এক্সাম্পলের সাথে এক্সাম্পলে কিছু চেঞ্জ আছে। আগের এক্সাম্পলে আমরা দেখেছিলাম যে তিনজন পার্টনার ছিল, তাদের মধ্যে জাস্ট তারা রেশিওটা চেঞ্জ করছে, সেক্ষেত্রে কি হচ্ছে। এই এক্সাম্পলে আমরা দেখব দুজন পার্টনার ছিল, নতুন একজন পার্টনার কোম্পানিতে বা ফার্মে আসছে। পি অ্যান্ড কিউ আর দ্য পার্টনার্স অফ এ পার্টনারশিপ ফার্ম হ্যাভিং প্রফিট শেয়ারিং রেশিও অফ 3:2.
the new partner R takes admission in the partnership firm and the new ratio of the partnership firm is 2:1:1. Determine the sacrificing ratio of P and Q. কি বলছে? পি অ্যান্ড কিউ আর দ্য পার্টনার্স, দ্য পি আর কিউ একটা পার্টনারশিপ ফার্মের অংশীদার ছিল যাদের মধ্যে রেশিও ছিল 3:2। তারা সেই ফার্মে আর একজন ব্যক্তি যে পার্টনারশিপ ফার্মটাতে নতুন করে আসতে চাইছে, সেই পার্টনারশিপ ফার্মে যখনই আর অ্যাডমিশন নিল তখন তাদের মধ্যে রেশিও চেঞ্জ হয়ে দাঁড়ালো 2:1:1। সেক্ষেত্রে পি এবং কিউ এর স্যাক্রিফাইসিং রেশিও কী হবে এটা আমাদের এখন দেখতে হবে। তাহলে দেখো, স্যাক্রিফাইসিং রেশিও আমরা কি বলেছিলাম আগেই, ওল্ড রেশিও মাইনাস নিউ রেশিও। ওল্ড রেশিও থেকে আমাকে নিউ রেশিওর থেকে গ্রেটার হতে হবে। তাহলে পি আর কিউবের ওল্ড রেশিও কত ছিল? পি এর ছিল 3/5 আর কিউবের ছিল 2/5। আর নিউ রেশিও কত হলো? পি এর হলো 2/4, কিউবের হলো 1/4। বোঝা গেল 2:1:1। তাহলে 2 + 1 + 1 4। তাহলে পি এর হচ্ছে 2/4, কিউবের হচ্ছে 1/4। তাহলে স্যাক্রিফাইসিং রেশিও ওল্ড রেশিও মাইনাস নিউ রেশিও। তাহলে স্যাক্রিফাইসিং রেশিও হচ্ছে পি এর ক্ষেত্রে 3/5 - 2/4 = 2/20। কিউবের ক্ষেত্রে 2/5 - 1/4 = 3/20। তাহলে এখন এদের মধ্যে স্যাক্রিফাইসিং রেশিও তাহলে কী দাঁড়াচ্ছে? পি আর কিউবের মধ্যে 2:3। তাহলে পি আর কিউ 2:3 অনুপাতে যখন তাদের আগের যে প্রফিটটা ছিল সেটা যখন স্যাক্রিফাইস করছে, তখন তাদের যে স্যাক্রিফাইসের অংশটা সেটা নিয়েই দাঁড়াচ্ছে আর এর প্রফিটের অংশ। তাহলে স্যাক্রিফাইসিং রেশিওটা ক্লিয়ার, দুরকমভাবেই দেখানো হলো। একটা হচ্ছে যখন তারা নিজেদের মধ্যে পার্টনাররা নিজেদের মধ্যে যখন প্রফিটটাকে ভাগ করে, যে প্রফিটের যে রেশিওটা আছে সেটা যখন চেঞ্জ করছে তখন কি হচ্ছে। আর একটা আমরা কি দেখলাম, দুজন পার্টনার ছিল আর একজন পার্টনার নতুন করে এলো, সেক্ষেত্রে প্রফিটের কি চেঞ্জ হচ্ছে সেটাও আমরা এখানে দেখে নিলাম। এই অবধি ক্লিয়ার? বেশ, এবারে আমরা চলে আসবো গেনিং রেশিও কাকে বলে, বা হোয়াট ইজ গেনিং রেশিও বা প্রাপ্তির অনুপাত কাকে বলে। দেখে নাও, দেখো কোনো অংশীদারি কারবারের পুনর্গঠনে, বিশেষ করে যদি কোনো অংশীদার অবসর গ্রহণ করে বা যে অংশীদাররা ছিল তাদের মধ্যে কেউ যদি, তাদের মধ্যে কারো যদি মৃত্যু হয়, সেক্ষেত্রে যে পার্টনার বেরিয়ে যাচ্ছে বা যে পার্টনার মারা যাচ্ছে তার যে প্রফিটের ভাগটা, সেই প্রফিটের ভাগটা যে এক্সিস্টিং পার্টনাররা আছে তাদের মধ্যে চলে আসছে। তাহলে সেক্ষেত্রে এটা কি হচ্ছে বলছে প্রাপ্তির অনুপাত। আরও যদি ভালো করে বলতে হয়, যে পার্টনার তার অংশীদারিত্ব ছেড়ে চলে যাচ্ছে, সে যখন চলে যাচ্ছে তাহলে তার যে ভাগটা সেটা কোথায় পড়ে থাকবে। ধরা যাক আগে 100 টাকা 4 জন ভাগ করে নিচ্ছিল 25 টাকা করে। এখন একজন পার্টনার তার ভাগটা কোম্পানিতে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে, তাহলে ওই যে 25 টাকাটা, সেই 25 টাকাটা কী হবে? সেই 25 টাকাটা তো আর সে নিয়ে চলে যাচ্ছে না, সেই 25 টাকার যে ভাগটা সেটা ওই 3 জন যারা পড়ে থাকছে তারা নিজেদের মধ্যে ভাগ করে নিচ্ছে। তাহলে আগে ছিল 25, ওই 25 থেকে তার 1/3 ধরি 8 টাকা এলো, তাহলে এখন হয়ে গেল কত? সেটা 33 টাকা। তাহলে এটাই হচ্ছে আমার গেনিং রেশিও। বোঝা যাচ্ছে? তাহলে কি বলছি আরেকবার শুনে নাও, কোনো অংশীদারি কারবারের পুনর্গঠনে বিশেষত কোনো অংশীদার যদি অবসর গ্রহণ করে বা তার আকস্মিক যদি মৃত্যু হয়, তাহলে পুরনো মুনাফা বন্টনের অনুপাতের পরিবর্তন হলে ভবিষ্যতে অংশীদারি কারবারের অংশীদারগণ সকলে মিলে বা কয়েকজন ওই অবসর গ্রহণকারী বা মৃত বা অন্য কোনো অংশীদারের অংশ বাড়তি অংশ হিসাবে যে অনুপাতে ভাগ করে নেয় তাকে গেনিং রেশিও বা প্রাপ্তি অনুপাত বলা হয়। বোঝা গেল? ক্লিয়ার? নেক্সট, এবারে অঙ্কে আসবো। First example, the A, B and C are the partners of a partnership firm sharing profit and losses in the ratio of 3:2:1. They decided to change the ratio as 2:2:1. Determine the gaining ratio. কি বলছে? A, B, C আর দ্য পার্টনার্স, তারা একটা পার্টনারশিপ ফার্মের অংশীদার যারা নিজেদের মধ্যে 3:2:1 তাদের প্রফিটটাকে আগে ভাগ করতো। তো এখন তারা চিন্তা করলো কি, যে তারা এখন তাদের প্রফিট শেয়ারিং রেশিওটা 2:2:1 ভাগ করে নেবে। তাহলে সেক্ষেত্রে গেনিং রেশিও বার করতে হবে। এখানে দেখো কে গেন করবে আর কে স্যাক্রিফাইস করবে সেটা কিন্তু এখানে
আমরা আগে থেকে ক্লিয়ার হতে পারছি না যতক্ষণ না আমরা অঙ্কটাকে শুরু করছি। ক্লিয়ার? এবার সলিউশনে চলে আসো। দেখো আগে বলছে কি গেনিং রেশিও ইকুয়াল টু কী কোনটা মাথায় রাখতে হবে, নেগেটিভ ব্যালেন্স অফ ওল্ড রেশিও মাইনাস নিউ রেশিও, মানে ওল্ড রেশিওর থেকে নিউ রেশিও যদি ছোট হয় তাহলেই আমি গেন করব। মানে স্বাভাবিক, আগে আমি 25 টাকা পেতাম, এখন 33 টাকা পাচ্ছি, তাহলে আগের টাকার থেকে এখনকার টাকাটা বড়, তাহলে আগের টাকার থেকে এখনকার টাকা যদি বিয়োগ করি তাহলে আমার নেগেটিভ ব্যালেন্স বেরোবে। চলে আসে সলিউশনে। দেখো এ বি আর সি এর ওল্ড রেশিও কত ছিল, এর ছিল 3/6, বি এর ছিল 2/6, সি এর ছিল 1/6, আর নিউ রেশিও কত ছিল, এর ছিল 2/5, বি এর ছিল 2/5, সি এর ছিল 1/5। ক্লিয়ার না ক্লিয়ার নয়? ভালো করে দেখো, ওল্ড রেশিও এর ছিল 3/6, বি এর ছিল 2/6, সি এর ছিল 1/6, আর নিউ রেশিও এর ছিল 2/5, বি এর ছিল 2/5, সি এর হলো 1/5। তাহলে এবারে ওল্ড রেশিও থেকে নিউ রেশিও মাইনাস করে দিচ্ছি, তাহলে এর হচ্ছে 3/6 মাইনাস 2/5 ইকুয়াল টু 3/30, বি এর 2/6 মাইনাস 2/5 ইকুয়াল টু দেখো মাইনাস 2/30, আর সি এর 1/6 মাইনাস 1/5 ইকুয়াল টু মাইনাস 1/30। তার মানে এর স্যাক্রিফাইস করছে, বি আর সি এর নেগেটিভ ফিগার বেরিয়েছে, তাহলে বি আর সি হচ্ছে গেইন করছে। ক্লিয়ার না ক্লিয়ার নয়? বোঝা গেল? এ হচ্ছে স্যাক্রিফাইস করছে, দেখো এ 3 ভাগ স্যাক্রিফাইস করছে, তার মধ্যে বি 2 ভাগ পাচ্ছে, সি 1 ভাগ পাচ্ছে। তার মানে কোনো পার্টনারশিপ ফার্মে যখনই পার্টনাররা এক্সিস্টিং প্রফিট শেয়ারিং রেশিওটাকে চেঞ্জ করে নিউ প্রফিট শেয়ারিং রেশিওতে নিয়ে আসবে, তখনই প্রত্যেকেই যে গেইন করবে সেটা কিন্তু কখনোই কথা হয় না। কেউ গেইন করবে, কেউ স্যাক্রিফাইস করবে। এখানে এ স্যাক্রিফাইস করেছে, বি আর সি দুজন মিলে গেইন করেছে। এটা কখন হবে? এটা একমাত্র তখনই হবে যখন পার্টনারশিপ ফার্মের পার্টনাররা সেম, শুধুমাত্র তাদের প্রফিট শেয়ারিং রেশিওটা চেঞ্জ হচ্ছে। তাহলে এখানে গেইন করলো কে? বি আর সি, তাহলে গেনিং রেশিও অফ বি অ্যান্ড সি ইকুয়াল টু 2:1। বোঝা গেল? তাহলে আবার বলি, এ বি সি তারা নিজেদের মধ্যে প্রফিট শেয়ারিং রেশিও ছিল আগে 3:2:1, এখন সেই রেশিও আসছে 2:2:1। তাহলে সেক্ষেত্রে এ 3 ভাগ প্রফিট স্যাক্রিফাইস করলো, আর সেই প্রফিটটা ডিস্ট্রিবিউট হয়ে গেলো বি আর সি এর মধ্যে 2:1 অনুপাতে। ক্লিয়ার? একটু ভালো করে তোমরা আলোচনা করে নেবে, পড়াশোনা করে নেবে। নেক্সট চ্যাপ্টার আমি পরের দিন শুরু করব, অ্যাডমিশন অফ পার্টনারশিপ। সেই অ্যাডমিশন অফ পার্টনারশিপ চ্যাপ্টারটা বড়, কিন্তু একটু ভালো করে তোমাদের সেগুলো দেখতে হবে। আজকের মতন এটুকুই থাকলো, আবার দেখা হবে নেক্সট ক্লাসে। তার আগে তোমরা আজকের অঙ্কগুলো এবং এতদিন যা যা হয়েছে সেগুলো একটু ভালো করে প্র্যাকটিস করে নেবে। আবারও বলছি, সময় কিন্তু খুব অল্প, দেখতে দেখতেই তোমাদের টেস্ট পরীক্ষা চলে আসবে, হাতে আর বেশি সময় নেই, তারপরেই তো ফাইনাল ভার্স্ট সিলেবাস। খুব কেয়ারফুলি, খুব মাইন্ডফুলি পড়াশোনাটা করতে হবে। ওকে, গুড বাই। একটু ভালো করে তোমরা আলোচনা করে নেবে, পড়াশোনা করে নেবে। নেক্সট চ্যাপ্টার আমি পরের দিন শুরু করব, অ্যাডমিশন অফ পার্টনারশিপ। সেই অ্যাডমিশন অফ পার্টনারশিপ চ্যাপ্টারটা বড়, কিন্তু একটু ভালো করে তোমাদের সেগুলো দেখতে হবে। আজকের মতন এটুকুই থাকলো, আবার দেখা হবে নেক্সট ক্লাসে। তার আগে তোমরা আজকের অঙ্কগুলো এবং এতদিন যা যা হয়েছে সেগুলো একটু ভালো করে প্র্যাকটিস করে নেবে। আবারও বলছি, সময় কিন্তু খুব অল্প, দেখতে দেখতেই তোমাদের টেস্ট পরীক্ষা চলে আসবে, হাতে আর বেশি সময় নেই, তারপরেই তো ফাইনাল ভার্স্ট সিলেবাস। খুব কেয়ারফুলি, খুব মাইন্ডফুলি পড়াশোনাটা করতে হবে। ওকে, গুড বাই। একটু ভালো করে তোমরা আলোচনা করে নেবে, পড়াশোনা করে নেবে। নেক্সট চ্যাপ্টার আমি পরের দিন শুরু করব, অ্যাডমিশন অফ পার্টনারশিপ। সেই অ্যাডমিশন অফ পার্টনারশিপ চ্যাপ্টারটা বড়, কিন্তু একটু ভালো করে তোমাদের সেগুলো দেখতে হবে। আজকের মতন এটুকুই থাকলো, আবার দেখা হবে নেক্সট ক্লাসে। তার আগে তোমরা আজকের অঙ্কগুলো এবং এতদিন যা যা হয়েছে সেগুলো একটু ভালো করে প্র্যাকটিস করে নেবে। আবারও বলছি, সময় কিন্তু খুব অল্প, দেখতে দেখতেই তোমাদের টেস্ট পরীক্ষা চলে আসবে, হাতে আর বেশি সময় নেই, তারপরেই তো ফাইনাল ভার্স্ট সিলেবাস। খুব কেয়ারফুলি, খুব মাইন্ডফুলি পড়াশোনাটা করতে হবে। ওকে, গুড বাই।
একটু ভালো করে তোমরা আলোচনা করে নেবে, পড়াশোনা করে নেবে। নেক্সট চ্যাপ্টার আমি পরের দিন শুরু করব, অ্যাডমিশন অফ পার্টনারশিপ। সে অ্যাডমিশন অফ পার্টনারশিপ চ্যাপ্টারটা বড়, কিন্তু একটু ভালো করে তোমাদের সেগুলো দেখতে হবে। আজকের মতন এটুকুই থাকলো, আবার দেখা হবে নেক্সট ক্লাসে। তার আগে তোমরা আজকের অঙ্কগুলো এবং এতদিন যা যা হয়েছে সেগুলো একটু ভালো করে প্র্যাকটিস করে নেবে। আবারও বলছি, সময় কিন্তু খুব অল্প, দেখতে দেখতেই তোমাদের টেস্ট পরীক্ষা চলে আসবে, হাতে আর বেশি সময় নেই, তারপরেই তো ফাইনাল ভার্স্ট সিলেবাস। খুব কেয়ারফুলি, খুব মাইন্ডফুলি পড়াশোনাটা করতে হবে। ওকে, গুড বাই। একটু ভালো করে তোমরা আলোচনা করে নেবে, পড়াশোনা করে নেবে। নেক্সট চ্যাপ্টার আমি পরের দিন শুরু করব, অ্যাডমিশন অফ পার্টনারশিপ। সে অ্যাডমিশন অফ পার্টনারশিপ চ্যাপ্টারটা